হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 217 পাতায়। তোমাদের একটা স্কুল আছে, সেটা হচ্ছে তোমাদের সপ্তম নম্বর যে স্কুলটা আছে, চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল। ঠিক আছে, এই স্কুলটা আজকে আমরা করব। প্রথম কোশ্চেন কী বলছে দেখো, চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমে যায়। নেক্সট পেজ চলে যাও, 218 পাতা, মানে একটাই কোশ্চেন ছিল 217 পাতায়। 218 পাতায় কী বলছে দেখো পরপর। বলছে জারণের অর্থ কী? জারণের অর্থ হচ্ছে ইলেকট্রন ত্যাগ। বলছে ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে আমরা বলি অ্যানোড। যে আদ্য প্রাণীর আক্রমণে কালাজ্বর হয় সেটা হচ্ছে কি লিসমেনিয়া যে ডোনোভানি। ঠিক আছে, কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম্বনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় সেটি হলো পিটুইটারি গ্রন্থি। বাষ্পায়ন করে তরলের কী হয় উপরিতলে, কিন্তু বাষ্পীভবন ঘটে সমগ্র তলে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। বিকিরণ পদ্ধতিতে অনুঘটক বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে। এই সেল একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই সেল একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, তারপরে কি বলছে, মেঘের উপরের দিকটায় থাকে ড্যাশ আধান, এটা হচ্ছে ধনাত্মক আধান। আর গোল্ডেন রাইস ভিটামিন ভিটামিন ড্যাশের পরিমাণ বেশি, ভিটামিন এ এর পরিমাণ বেশি। তারপরে কি বলেছে, মাইনার কার্পের উদাহরণ হলো মৃগেল। এটা হচ্ছে তোমাদের মাইনার কার্পের উদাহরণ হচ্ছে মৃগেল। দেখে না উত্তরটা কী হবে, এটা মিথ্যা হবে, কারণ এটা হচ্ছে মাইনার নয়, মেজার কার্প হবে। তোমার বলছে ক্যান্সার হলো একটি অসংক্রামক রোগ, এটা হচ্ছে সত্য। পাতিত জল নুনের দ্রবণ, পাতিত জলে নুনের দ্রবণ তড়িৎ পরিবহন করে, এটাও সত্য। তারপরে কী বলেছে, জৈব অনুঘটকগুলি প্রধানত ফ্যাট জাতীয় যৌগ, এটা মিথ্যা। এটা হচ্ছে কী হবে, ফ্যাট না প্রোটিন জাতীয় হবে। এইগুলো বরফ দিয়ে তৈরি হয়, এটা সত্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে বরফ ও জলের মধ্যে কার ঘনত্ব বেশি? এটা হচ্ছে জলের ঘনত্ব বেশি। এটি তাপমোচের রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও। এটি তাপমোচের রাসায়নিক বিক্রিয়া C+O2 বিক্রিয়া করলে উৎপন্ন করবে CO2 প্লাস তাপ। এটা তোমাদের বইতেই আছে, দেখবা। লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিলে কোনটিকে ক্যাথোড রূপে ব্যবহার করবে? লোহার পাইপ ক্যাথোড রূপে ব্যবহৃত হবে। যক্ষ্মা রোগ কীভাবে সংক্রমিত হয়? যক্ষ্মা রোগ হাঁচি বা কাশির মাধ্যমে। হাঁচি বা কাশির মাধ্যমে। কাশির মাধ্যমে। চায়ের কোন উপাদানের কারণে চা পান করলে শরীরে উদ্দীপনা আসে? প্যান্থোটিক অ্যাসিড, ক্যাফিন এবং থিওফাইলিন। দেখে নাও উত্তরটা একবার, তাও তোমাদের বইতে দেখিয়ে দিচ্ছি। তোমাদের বইতে এটা আছে, এই যে চায়ের প্যান্থোটিক অ্যাসিড, ক্যাফিন এবং থায়োফাইলিন স্নায়ুকে উদ্দীপিত করে আর হৃৎপিণ্ডকে ভালো রাখে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, শ্রমিক মৌমাছিরা ফুল থেকে কী সংগ্রহ করে? হচ্ছে মধু বা মকরন্দ। হিমাঙ্ক কাকে বলে? এটা তোমাদের বইতেই পেয়ে যাবে, 101 নম্বর পেজে, দেখে নাও। রায়মাটির মানবের 101 নম্বর পেজে দেখো দেওয়া আছে হিমাঙ্ক কাকে বলে, এবং এর উদাহরণ সহ দেওয়া আছে এখানে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে গ্যালভানাইজেশন বলতে কী বোঝো? এটাও তোমরা রায়মাটির মানবেতেই পাবে, 301 পাতায় পাবে। এটা পাবে তোমরা 301 পাতায়, দেখে নাও গ্যালভানাইজেশন কাকে বলে এবং গ্যালভানাইজড কী। এই যে এখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে, লোহায় তৈরি দ্রব্যকে মূর্ছে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যে দ্রব্যের ওপরে লোহার অপেক্ষা বেশি সক্রিয় ধাতু যেমন জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলা হয়। আর হচ্ছে এই লোহাকে বলা হচ্ছে, প্রাপ্ত লোহাকে বলা হয় গ্যালভানাইজড লোহা। ঠিক আছে, তো এটা দেখে নেবে এখান থেকে। নেক্সট কোশ্চেন কী বলছে, মোটামুটি 50 কিলোমিটারের উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত হয়? 4 লক্ষ ভোল্ট। 4 লক্ষ ভোল্ট। জলীয় দ্রবণে পটাশিয়াম নাইট্রেটের বিশ্লেষণ হয়ে কী কী আয়ন উৎপন্ন করে? তো তোমরা 104 পাতায়, তোমাদের টেক্সট বুকের 104 পাতায় তোমরা এটা পেয়ে যাবে, দেখে নাও তোমাদের টেক্সট বুকের 104 পাতা। কী বলেছে এটা, এমন পটাশিয়াম নাইট্রেট। এই যে পটাশিয়াম নাইট্রেটকে কোন দুটো আয়নে ভাঙে? K+ আর NO3-। ঠিক আছে, ওটাই লিখে দিলে হয়ে যাবে, K+, NO3-।
কে প্লাস আর NO3 মাইনাস। বলছে তারপরে কোশ্চেন কী বলছে, 5 নম্বর কোশ্চেন, গলিত সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোড এবং অ্যানোডে কী কী উৎপন্ন হয় সমীকরণ সহ লেখো। দেখে নাও, ক্যাথোডে উৎপন্ন হয় সোডিয়াম ধাতু এবং অ্যানোডে উৎপন্ন হয় কি ক্লোরিন গ্যাস। এবং বলছে যে অ্যানোড আর ক্যাথোডের বিক্রিয়াগুলো কিন্তু এটাই লিখে দিতে হবে তোমাদের, ঠিক আছে? এই পর্যন্ত লিখলেই হবে এখান থেকে, ঠিক আছে? এটা কিন্তু আগেও 2-3টে স্কুলে আমি বলেছি কোশ্চেনটা। তারপরে বলেছে বস্তুর উষ্ণতা পরিবর্তন করতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। এটাও তোমাদের টেক্সট বুকের 29 নম্বর পাতায় তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। দেখে নাও যে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, বস্তুর ভর এবং বস্তুর উপাদান, ঠিক আছে? এটা হচ্ছে পেজ 29 তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বইয়ের। তারপরে বলেছে জারকের সময় জারক দ্রব্য নিজে বিজারিত হয়, একটি সহজ বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করো। দেখে নাও, এটা তোমাদের বইতেও আছে, তবু আমি এখান থেকে গুছিয়ে লিখে দিয়েছি। বিক্রিয়াটা দেখে নাও, এটা CuO প্লাস H2 বিক্রিয়া করলে Cu প্লাস H2O। বলছে CuO কপার অক্সাইড, বলছে হাইড্রোজেনকে অক্সিজেন প্রদান করে। এই কপার অক্সাইড থেকে দেখো অক্সিজেন বেরিয়ে গিয়ে কপার তৈরি করছে, তাই না? এই কপার অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, গিয়ে কপার তৈরি করছে, এটাই বলেছে। তাহলে কপার হচ্ছে মানে CuO, এখান থেকে কিন্তু ও বেরিয়ে গিয়ে সিউ তো পরিণত হচ্ছে, তাহলে এখান থেকে ও তো প্রদান করতে মানে দান করে দিচ্ছে না। তাই বলছে CuO হাইড্রোজেনকে অক্সিজেন প্রদান করে, এবং এই ওটা কাকে দিচ্ছে, হাইড্রোজেনকে দিয়ে দিচ্ছে। তাই বলছে CuO হাইড্রোজেনকে অক্সিজেন প্রদান করে নিজে সিউয়ে পরিণত হয়েছে। যেহেতু CuO অন্যকে জারিত করেছে তাই এটি জারক দ্রব্য। কিন্তু বিক্রিয়া শেষে দেখা যাচ্ছে CuO থেকে অক্সিজেন অপসারিত হওয়ায় সেটি নিজে বিজারিত হয়েছে, অর্থাৎ জারক দ্রব্য নিজে বিজারিত হয়েছে, ঠিক আছে? এইটুকু তো তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো এবং এটা কিন্তু তোমরা খাতায় লিখে নিতে পারো। এই বিক্রিয়া সহ কিন্তু লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে মহামারী কয় প্রকার ও কী কী। মহামারী কয় প্রকার 157 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। মহামারী কয় প্রকার ও কী কী দেখে নাও। বলছে মহামারীর প্রকারভেদ। মহামারী বেসিক্যালি 2 প্রকারের হয়। একটা কি মহামারী বলছে, একটা বিন্দু বা একক উৎস মহামারী আর একটা সঞ্চালিত মহামারী। এই 2 রকমভাবে কিন্তু মহামারীকে ভাগ করা যায়, ঠিক আছে? এবং বলছে কি মহামারী কয় প্রকার ও কী কী, এটা তোমরা পাবে পেজ নাম্বার 157 তোমাদের টেক্সট বুকে। জাতিগত বৈশিষ্ট্য এবং চাষ করার পদ্ধতি অনুসারে ধানকে কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী দেখে নাও। এটা উত্তরটা, ধানকে কয় অনুযায়ী বলেছে জাতিগত বৈশিষ্ট্য এবং চাষ করার পদ্ধতির উপরে ধানকে 3 ভাগে ভাগ করা যায়। আয়ুষ বা শরৎকালীন ধান, অমন বা শীতকালীন ধান, আর বেরো বা গ্রীষ্মকালীন ধান, ঠিক আছে? তারপরে দেখো বলেছে যে পরের কোশ্চেন, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকের 35 নম্বর পাতায়। কী বলছে দেখে নাও, এই যে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো। এখানে এইটুকু বললে হয়ে যাবে। তোমাদের 7এও এই কোশ্চেনটা কিন্তু ছিল। মাছ উৎপাদনের ব্যবস্থাপনা অনুযায়ী মাছকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী। মাছ উৎপাদনের ব্যবস্থাপনা অনুযায়ী মাছকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংগ্রহ ভিত্তিক আর একটা হচ্ছে পালন ভিত্তিক, ঠিক আছে? উদাহরণসহ দেওয়া আছে, এখানে দেখে নেবে। নেক্সট কোশ্চেন কী বলেছে, শীতকালে উলের তৈরি পোশাক পরলে আরাম বোধ হয় কেন। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের ছায়া প্রকাশনী বইয়ের 67 পাতায়। ছায়ার বইয়ের 67 পাতায় তোমরা এর উত্তরটা পেয়ে যাবে, দেখে নাও। এই যে শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন বা আরামদায়ক হয় কেন, একই প্রশ্ন, ঠিক আছে? এখান থেকে এইটুকু লিখে দিলে উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট কোশ্চেন, দেখো একটা পেজ নাম্বার কত 67 ছায়ার বই। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, ঠিক আছে? প্রথম কোশ্চেন কী বলেছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, আর যে উদাহরণগুলো দিয়েছে ওর মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য আর কোনটি তড়িৎ অবিশ্লেষ্য। তো দেখে নাও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। এই যে এখান থেকে এইটুকু বললে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে হয়ে যাবে, ঠিক আছে? এখন এখানে একটা প্রশ্ন বলেছে যে তড়িৎ বিশ্লেষ্য আর অবিশ্লেষ্য কোনগুলো। মনে রাখবে এখানে চিনি এবং গ্লুকোজ যেটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, আর খাদ্য লবণ সালফিউরিক অ্যাসিড হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে? মরচে পড়ার শর্তগুলি কী কী। তারপরে কোশ্চেন কী দিয়েছে যে মরচে পড়ার শর্তগুলি কী কী দেখে নাও। কোশ্চেনের উত্তরটা, মরচে পড়ার শর্তগুলি কী কী এটা তোমরা পাবে পেজ নাম্বার 191। এই যে 191 এবং 92 পাতায় ছায়া প্রকাশনী বইয়ের খুব সুন্দর করে দেওয়া আছে। মরচে পড়ার শর্ত কী কী,
অনেকগুলো পয়েন্ট, 5টা পয়েন্ট দেওয়া আছে, ভালো করে পড়বে। তারপরে দেখো বলেছে, একই সঙ্গে বলেছে যে মোর্চে নিবারণের একটি উপায় লেখো। অনেকগুলো উপায় বলে দিচ্ছি, দেখে নাও। এখানে দেখো দেওয়া আছে গ্যালভানাইজেশন পদ্ধতির একটা, আর লোয়ার ওপর তেল রং বা আলকাতরা প্রলেপ দেওয়া, এই দুটো পদ্ধতি এখানে দেওয়া আছে। ঠিক আছে, ওটা স্ক্রিনশট মেরে নাও। এখানে দেখো দেওয়া আছে মোর্চে নিবারণ করতে হয়, তোমার বইতেও পেয়ে যাবে, এটা বইতেও আছে। তারপর আছে তড়িৎ লেপন কাকে বলে। ঠিক আছে, তড়িৎ লেপন কাকে বলে আর তড়িৎ লেপনের দুটি উদ্দেশ্য। দেখে নাও, তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং কাকে বলে এবং এর উদ্দেশ্য কী, উদাহরণসহ দেওয়া আছে, এটা ভালো করে পড়বে। এটা আমি আগে অনেক স্কুলে কিন্তু এই কোশ্চেনটা পেয়েছি, খুব ভালো কোশ্চেন। তারপরে দেখো দিয়েছে মৌমাছি পালনের আধুনিক পদ্ধতিটি আলোচনা করো। মৌমাছি পালনের আধুনিক পদ্ধতি, দেখে নাও, মৌমাছি পালনের আধুনিক পদ্ধতি তোমাদের বইতেই আছে, বইতে 214 পাতা বের করো, তখন লেখা আছে যে আধুনিক পদ্ধতি বলে লেখা আছে। আধুনিক পদ্ধতি বলে 1টা 2টো 3টে 4টে 5টা পয়েন্ট দেওয়া আছে তোমাদের বইতে। তো এই 5টা পয়েন্ট কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন বলেছে যে বজ্রপাতের সময় কী করা উচিত এবং কী করা উচিত নয়। ঠিক আছে, দেখে নাও, বজ্রপাতের সময় কী করা উচিত এবং কী করা উচিত নয়, দুটো ভাগে ভাগ হবে বিষয়টাকে। এক, যদি আমরা ঘরের বাইরে থাকি আর ঘরের ভিতরে থাকি, যদি কখন কী করা উচিত সেটা। ঠিক আছে, তারপরে বলেছে বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে 3টি পার্থক্য লেখো। এটা তোমরা পেয়ে যাবে পেজ নম্বর 59-এ, তোমাদের ছায়া প্রকাশনের মানে বইয়ের পেজ নম্বর 59-এ তোমরা এটা পেয়ে যাবে। এই যে বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে পার্থক্য, পেজ নম্বর কত, পেজ নম্বর 59। ঠিক আছে, পেজ 59 দেখে নিয়েছো উত্তরগুলো তোমরা। ব্যাস, এই ছিল তোমাদের টোটাল 8 নম্বর যে স্কুলটা, সেই স্কুলের সম্পূর্ণ সলিউশান। ঠিক আছে, নেক্সট দিন আমরা কী করবো, নেক্সট দিন আমরা 9 নম্বর স্কুল, 7 নম্বর স্কুল করলাম, নেক্সট দিন আমরা 8 নম্বর স্কুল করবো। তোমাদের আমি প্লে লিস্ট দিয়ে দিয়েছি, সেই প্লে লিস্টটা তোমরা অবশ্যই নিজের মধ্যে সেভ করে রাখবে, সেখানে পরপর প্রতিটা স্কুলের সলিউশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। যারা এখন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ঠিক আছে, বন্ধুদের কিন্তু শেয়ার করে দেবে অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। এবং ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখবে। ঠিক আছে, এবং মন দিয়ে পড়াশুনো করবে। গুড নাইট এভরিবডি।